সবাইকে ক্লাস নাম্বার 25 ওয়েলকাম করতেছি। আমরা গত 3টা পার্টে 1 থেকে 75 পর্যন্ত শেষ করছি লাইসেন্স পরীক্ষা। মার্চ 2024 যে ব্যাখ্যা সহ যে কোয়েশ্চেন সলভ ক্লাস আমাদের চলমান আছে। আমরা আজকে হচ্ছে লাস্ট পার্ট 4-এ আমরা হচ্ছে 76 থেকে 100 পর্যন্ত শিখব। সো বরাবরের মতো সেই একই রিকোয়েস্ট, আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এবং আপনারা কিন্তু লাইসেন্সিং পরীক্ষার আগ পর্যন্ত এরকম নিয়মিত আপনারা ভিডিওগুলো পেতেই থাকবেন। সো নিয়মিত ক্লাস করার জন্য অবশ্যই আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আমরা 76 নম্বর থেকে শুরু করি। 76 দেখেন কি বলতেছে, দ্য নার্স ইজ অ্যাডমিটিং এ ক্লায়েন্ট উইথ সাসপেক্টেড ফ্লুইড ইমব্যালেন্স। একজন পেশেন্ট অ্যাডমিট হয়েছে, তার হচ্ছে ফ্লুইড ইমব্যালেন্স হয়েছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ বডি ফ্লুইড ব্যালেন্স ইজ, বডি ফ্লুইড ঠিক আছে কিনা এটা ইন্ডিকেটর, বেস্ট ইন্ডিকেটর হচ্ছে ইনটেক আউটপুট চার্ট। কতটুকু ফ্লুইড গেল এবং আউটপুট কতটুকু পেলাম সেইটা হচ্ছে ইনটেক আউটপুট চার্ট। এখন বলতেছে দ্য ইনটেক আউটপুট চার্ট ইজ used for the purpose of documenting and sharing information regarding মানে সম্পর্কিত, কি সম্পর্কিত দেখেন, whatever fluid is taken by the patient either via gastrointestinal tract or through the intravenous route, whatever is excreted removed from the patient, অর্থাৎ সে মুখে কতটুক খাইলো ফ্লুইড বা তার আইভিতে কি গেল কতটুক গেল এবং তার আউটপুটটা কতটুক, এইটা হচ্ছে দেখা হয় আপনার ইনটেক আউটপুট চার্টের মাধ্যমে। এখন দেখেন 77 দেখেন কি বলতেছে, হুইচ হরমোন নোন টু পার্টিসিপেট ইন মেটাবলিজম অফ ক্যালসিয়াম, অর্থাৎ আমার বডিতে ক্যালসিয়াম মেটাবলিজমে কোন হরমোনটা অংশগ্রহণ করে সেটা হচ্ছে ক্যালসিটোনিন। ঠিক আছে, দেখেন কি বলতেছে নোটে ক্যালসিটোনিন সম্পর্কে, যে এ হরমোন সিক্রেটেড বাই দ্য থাইরয়েড গ্ল্যান্ড, অর্থাৎ ক্যালসিটোনিন সিক্রেট হয় হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে, উইথ প্লাজমা আয়োনাইজড ক্যালসিয়াম লেভেলস হাই অর রাইজিং, নট টু বি কনফিউজড উইথ ক্যালসিট্রিরল হুইচ ইজ ম্যানুফ্যাকচার্ড ইন দ্য কিডনি, এটা কিডনিতে উৎপন্ন হয়, স্টিমুলেট ইনকর্পোরেশন অফ ক্যালসিয়াম ইনটু বোন। আচ্ছা, এরপরে আমরা 78-এ দেখি শার্প ইনস্ট্রুমেন্ট। এটা আগেও বিগত সালের প্রশ্নেও ছিল যে শার্প যে ইনস্ট্রুমেন্টগুলো, ধারালো যেসব অস্ত্র বা ইনস্ট্রুমেন্ট যেগুলো আমি বলি, মনে করেন সিজার, তো আমি হচ্ছে কিসের নট বলছে, ঠিক আছে, আমি স্টেরিলাইজেশন করব না কিসে, বয়েলিংয়ে, কারণ আমি যদি বয়েলিং করি, অর্থাৎ বয়েলিং করলে এই শার্প ইনস্ট্রুমেন্টগুলোর ধার কমে যায়। ঠিক আছে, এই জন্য আমরা শার্প ইনস্ট্রুমেন্টগুলো বয়েলিং করি না। দেখেন 79 ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজির ফাদারকে, আধুনিক মাইক্রোবায়োলজির জনক, ঠিক আছে, সে হচ্ছে লুই পাস্তুর। এবং লুই পাস্তুরের দেখেন আপনার জন্ম এবং মৃত্যু সালটা দেওয়া আছে 1822 এবং হচ্ছে 1895। বলছে কি ফ্রান্সের একজন বায়োলজিস্ট ছিল, তাকে রিগার্ড করা হয় অ্যাজ এ কি ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি বিকজ সো মেনি কন্ট্রিবিউশন টু সায়েন্স, অর্থাৎ তার বিজ্ঞানে অনেক অবদান রয়েছে, এই জন্য তাকে মাইক্রোবায়োলজির ফাদার বলা হয়। এখন দেখেন লাইফ স্প্যান অফ আরবিসি, অর্থাৎ ব্লাড সেল। ঠিক আছে, এখানে মূলত আরবিসির কথাই বলা হচ্ছে, যে আরবিসির লাইফ স্প্যান অর্থাৎ কতদিন বাঁচে, এটা 120 দিন। এটাও বিগত সাল থেকেই আসছে। এবং দেখেন নোটে কি লেখা আছে, যে এ টাইপ অফ ব্লাড সেল দ্যাট ইজ মেড ইন বোন ম্যারো, এটা উৎপন্ন হচ্ছে বোন ম্যারোতে, আরবিসি ফাউন্ড ইন দ্য ব্লাড, আমরা এটা ব্লাডে পাই। রেড ব্লাড সেল কন্টেইন এ প্রোটিন কল্ড হিমোগ্লোবিন একটা প্রোটিন হুইচ ক্যারিজ অক্সিজেন ফ্রম দ্য লাংস টু অল পার্টস অফ দ্য বডি। হিমোগ্লোবিন কি করে, আমাদের লাংস থেকে সম্পূর্ণ বডিতে কিন্তু অক্সিজেনটা ছড়াই দেয়। রেড ব্লাড সেলস আর ফর্মড ইন দ্য রেড বোন ম্যারো, তাহলে দেখেন রেড বোন ম্যারোতে তৈরি হচ্ছে এটা অফ বোনস। স্টিম সেলস ইন দ্য রেড বোন ম্যারো আর কল্ড হিমোসাইটোব্লাস্টস। ঠিক আছে, তারপরে দেখেন দে গিভ রাইস
all of the formed element in blood. If a stem cell commits to becoming a cell called pro-erythroblast, it will develop into a new blood cell. So একই কথা, আমাদের মূল পয়েন্ট হচ্ছে এখানে আরবিসিটা কোথায় উৎপন্ন হচ্ছে এটা আমার সুন্দর করে মনে রাখতে হবে, এটাই হলো মানে মেইন আমার পয়েন্ট। এরপরে দেখেন, এরপরে হচ্ছে 81, একটা নর্মাল নিউবর্ন দেখেন কি বলছে, অ্যাবল টু সাক ব্রেস্ট, অর্থাৎ সে ব্রেস্ট সাক করতে পারে, অর্থাৎ চুষে যে খাইতে পারে মায়ের বুকের দুধ, সেটা কখন সে পারে? সুন আফটার বার্থ, এটা কিন্তু জন্মের পর থেকেই কিন্তু সে পারে। এবং এখানে নোটে বলা আছে হু অ্যান্ড ইউনিসেফ রিকমেন্ডেড দ্যাট চিলড্রেন ইনিশিয়েট ব্রেস্ট ফিডিং উইদিন দ্য ফার্স্ট আওয়ার অফ বার্থ, অর্থাৎ জন্মগ্রহণের 1 ঘন্টার মধ্যেই কিন্তু ব্রেস্ট ফিডিংটা শুরু করে দিতে হবে। অ্যান্ড বি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড ফর দ্য ফার্স্ট 6 months অফ লাইফ, মিনিং নো আদার ফুডস অর লিকুইডস প্রোভাইডেড, আর কি বলছে ইনক্লুডিং ওয়াটার, অর্থাৎ প্রথম 6 মাস বাচ্চার আমরা হচ্ছে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর জন্য বলা হয়, 1 ফোঁটা পানিরও দরকার নাই, শুধু এটাই তার জন্য এনাফ। এটাকে 6 মাস পর্যন্ত যে ফিডিংটা বলে এটাকে হলো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলা হচ্ছে। ইনফ্যান্ট শুড বি ব্রেস্ট ফিড অন ডিমান্ড, দ্যাট ইজ অফেন অ্যাজ চাইল্ড ওয়ান্টস ডে অ্যান্ড নাইট, তার ডিমান্ডের উপরেই এটা করা হবে সেটাই বলা হচ্ছে। এবার 82 দেখেন, which of the following action would a nurse take first when caring for a patient experiencing cardiac arrest, অর্থাৎ একজন পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এখন একজন নার্স হিসেবে আপনি সর্বপ্রথম কি করবেন? সর্বপ্রথম হচ্ছে একটা ওপেন এয়ারওয়ে আপনি এনশিওর করবেন, ঠিক আছে? তার তো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছেই, আপনি সর্বপ্রথম একটা ওপেন এয়ারওয়ে তার মেনটেন করবেন। দেখেন এখানে কি বলতেছে, কার্ডিয়াক অ্যারেস্টের ডেফিনেশন দেওয়া আছে, কার্ডিয়াক অ্যারেস্ট অলসো নোন as sudden cardiac arrest is when the heart stop beating suddenly, অর্থাৎ হার্ট যখন বিট করা বন্ধ করে দেয় হঠাৎ করে, তখন সেটাকে বলে কার্ডিয়াক অ্যারেস্ট। পরে কি বলতেছে দেখেন, দ্য ল্যাক অফ ব্লাড ফ্লো টু দ্য ব্রেন, মাথায় হচ্ছে কি ব্রেনে ব্লাড ফ্লো হয় না ঠিকঠাক মতো, রক্ত সঞ্চালন হয় না, অ্যান্ড আদার অর্গানস ক্যান কজ এ পারসন টু লুজ কনসিয়াসনেস, অর্থাৎ এই কারণে সে পেশেন্টটা কি অজ্ঞান বা অচেতন হয়ে যেতে পারে। বিকাম ডিসেবল অর ডাই ইফ নট ট্রিটেড ইমিডিয়েটলি, অর্থাৎ সে তার ডিজেবল অর্থাৎ পার্মানেন্টলি কোনো একটা কিছু লস, ফর এক্সাম্পল একটা সাইড প্যারালাইসিসও হয়ে যেতে পারে, ব্রেনের ঠিকঠাক মতো ব্রেন সেল যদি ডেথ হয়ে যায় সেক্ষেত্রে, ঠিক আছে? আর ডাইও বলতেছে অর্থাৎ সে মারাও যাইতে পারে যদি ইমিডিয়েটলি এটা ট্রিটমেন্ট না করা হয় সেক্ষেত্রে। এমার্জেন্সি ট্রিটমেন্ট ফর সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, এমার্জেন্সি ট্রিটমেন্ট কি? সিপিআর, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন দেওয়া হয়, এবং বলছে শক, অর্থাৎ শক দেওয়া হয় হচ্ছে ডিফিব্রিলেটর। দেখেন এখানে বলা আছে অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর, যেটা বুকে রেখে হচ্ছে শক দেওয়া হয়। আচ্ছা, এরপরে 83-তে ডায়াবেটিস ইনসিপিডাস ইজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ, ডায়াবেটিস ইনসিপিডাস কোন হরমোনের অভাবে হয়? এটা হচ্ছে অ্যান্টি ইউরেটিক হরমোন। এক কথায় উত্তর এখানে। আর নোটে কি বলা আছে দেখেন, ডায়াবেটিক ইনসিপিডাস ইজ কজড ল্যাক অফ অ্যান্টি ইউরেটিক হরমোন অলসো কল্ড ভ্যাসোপ্রেসিন, হ্যাঁ, হুইচ প্রিভেন্ট ডিহাইড্রেশন অর the kidney's ability to respond to antidiuretic hormone. Antidiuretic hormone enable the kidneys to retain water, এটা কিডনিকে ওয়াটার রিটেন করে বডিতে। The hormone is produced in the region of brain called hypothalamus, অর্থাৎ আমার অ্যান্টিডিউরেটিক হরমোনটা কোথায় তৈরি হচ্ছে? ব্রেনের হাইপোথ্যালামাস রিজিয়নে, ঠিক আছে? সো এটা আমাদের গেল। এরপর 84 দেখেন, বলতেছে which following condition is manifested by increased intraocular pressure, অর্থাৎ ইন্ট্রাঅকুলার প্রেশার অর্থাৎ চোখে ইনসাইড যে আমার হচ্ছে প্রেশার বাড়তেছে, সেটা কেন বাড়তেছে? সেটা হচ্ছে গ্লুকোমার ফলে, ঠিক আছে? একদম সোজা কথা। এবং গ্লুকোমার ডেফিনেশনটা যদি আমি দেখি, দেখেন বলতেছে গ্লুকোমা ইজ এ
গ্রুপ অফ আই ডিজিজ দ্যাট ক্যান কজ ভিশন লস, চোখের দেখাটাই বন্ধ হয়ে যেতে পারে, অ্যান্ড ব্লাইন্ডনেস, অন্ধ, বাই ড্যামেজিং নার্ভ ড্যামেজের কারণে, ইন দ্য ব্যাক অফ ইউর আই কল্ড অপটিক নার্ভ। অর্থাৎ গ্লুকোমাতে আমার মেইনলি কোন নার্ভটা ড্যামেজ হচ্ছে? অপটিক নার্ভ, যেটা আমাদের ভিশনের জন্য দায়ী, তাই না? আমরা দেখতে পাই হচ্ছে অপটিক নার্ভের কারণে। এরপরে দেখেন ক্লিনিক্যাল ফিচার গ্লুকোমার দিচ্ছে, দেখেন পেইন, রেডনেস অফ আইস, তারপরে ইনক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেশার, তারপরে ব্লাড ভিশন অর্থাৎ চোখে ঝাপসা দেখবে, হেডএক মাথা ব্যথা, নাউসিয়া বমি বমি ভাব, ভমিটিং বমি, তারপরে ইডিমাটোস কর্নিয়া অর্থাৎ কর্নিয়াটা কি ফুলে যাবে, তারপরে ডিক্রিজ ভিজুয়াল অ্যাকুইটি অর্থাৎ অ্যাকুরেটলি সে দেখতে পাবে না চোখে, তারপরে কি মডারেট পিপুলারি ডাইলেটেশন, তার যে পিউপিল আছে চোখের সেটা কিন্তু মিডিয়ামলি ডাইলেট হয়ে যাবে, ঠিক আছে। 85-এ দেখেন কি বলছে, 85-এ বলতেছে ফিভার, হেডএক, নেক রিজিডিটি অর্থাৎ নেক হচ্ছে রিজিড মানে শক্ত, ঘাটটা একটু শক্ত হয়ে যাবে। কোথায়? ক্লাসিক সিমটম, এটা কিসের? এটা হচ্ছে আপনার মেনিনজাইটিসের ক্ষেত্রে এগুলো হয়। এবং মেনিনজাইটিস তো আমরা জানি যে মেনিনজিসের হচ্ছে ইনফ্লামেশন, দেখেন বলছে ইনফ্লামেশন অফ দ্য প্রোটেক্টিভ মেমব্রেন কভারিং ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। তারপরে কি বলতেছে দেখেন, কমন সিমটমস অফ মেনিনজাইটিস আর নেক স্টিফনেস অর্থাৎ ঘাড়টা শক্ত হয়ে যাবে, ফিভার, সে কনফিউজ হয়ে যাবে, তারপরে অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, তার মেন্টাল যে স্ট্যাটাস সেটা পরিবর্তন হয়ে যাবে, হেডএক, নাউসিয়া, ভমিটিং, তারপরে লেস ফ্রিকুয়েন্ট সিমটম কি কম, যেগুলা বারবার হয় যে সেটা সিজার, কমা, নিউরোলজিক্যাল ডেফিসিট, ফর এক্সাম্পল হেয়ারিং অর ভিশন লস, কগনিটিভ ইম্পায়ারমেন্ট অর্থাৎ তার যে জ্ঞান বুদ্ধি আছে এগুলাও কমে যাবে, এবং উইকনেস অফ দ্য লিম্ব অর্থাৎ সে শক্তি পাবে না হাতে পায়ে এরকম। আচ্ছা, এরপর দেখেন 86 অ্যাপিক্যাল পালস। পালসের তো আমরা বিভিন্ন ধরনের টাইপগুলো দেখি, কোথায় কোথায় দেখা হয়। তো অ্যাপিক্যাল পালস এইটা কোথায় অ্যাসেস করা হয়, এবং স্টেথোস্কোপটা আমি অ্যাপিক্যাল পালস মাপার সময় কোথায় রাখবো, সেটা হচ্ছে আমার মাইট্রাল এরিয়াতে রাখবো। বিভিন্ন বইতে আপনার পালমোনিক এরিয়া দেওয়া আছে, ওইটা ভুল, মাইট্রাল এরিয়াটাই হচ্ছে রাইট অ্যান্সার। দেখেন অ্যাপিক্যাল পালস নোটে বলতেছে অ্যাপিক্যাল পালস মেজার্ড ইউজুয়ালি টেক প্লেস হোয়ার পার্সন ইজ আইদার সিটিং অর লাইং ডাউন অর্থাৎ সে বসা অবস্থায় বা শোয়া অবস্থায় মাপতে হবে। দ্য ডক্টর উইল প্লেস দ্য স্টেথোস্কোপ অন দ্য লেফট সাইড অফ ব্রেস্ট বোন অর্থাৎ স্টারনামের কথা বলতেছে এখানে। আর কি বলছে, ওভার দ্য অ্যাপেক্স অফ দ্য হার্টের অ্যাপেক্সের উপরে, ঠিক আছে। স্টেথোস্কোপটা রেখে আমরা হচ্ছে মাইট্রাল পালসটা পরিমাপ করব। এরপর দেখেন হুইচ ক্যাটাগরিজ মাইক্রো অর্গানিজম ইজ ইস্ট হচ্ছে কোন ধরনের মাইক্রো অর্গানিজম, এটা তো আমরা জানি ইস্ট হচ্ছে ফাঙ্গাস, ঠিক আছে। সো এখানে অ্যান্সারটাও হচ্ছে বি। তারপরে দেখেন কি বলতেছে যে ইস্ট আর ইউক্যারিওটিক সিঙ্গেল সেল মাইক্রো অর্গানিজম, ঠিক আছে। এটা ইউক্যারিওটিক টাইপ সেল এবং সিঙ্গেল সেল অর্গানিজম ক্লাসিফাইড অ্যাজ নাম্বার অফ ফাঙ্গাস কিংডম। এক্সাম্পল আর দেখেন এক্সাম্পল দিয়ে দিছে কিছু, এগুলা জাস্ট আপনারা মনে রাখবেন, এই হিস্টোপ্লাজমা, তারপরে ব্লাস্টোমাইসিস, তারপর ক্যান্ডিডা আলবিকান্স, এগুলা জাস্ট একটু দেখলেই হয়ে যাবে, ঠিক আছে। এরপরে 88 এবিজি অ্যানালাইসিস, এটা হচ্ছে আইসিইউতে মেইনলি করা হয়। আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এটা হচ্ছে আর্টারি থেকে হাতে পালস ফিল করে তারপরে হচ্ছে ব্লাড নেওয়া হয়, তারপরে অ্যানালাইসিস করা হয়। এটা হচ্ছে কোন জায়গা থেকে ব্লাড কালেক্ট করা হয়, রেডিও আর্টারি ফিল করে ওখানে আর্টারি থেকে নেওয়া হয়। এবং এখানে বলা আছে দেখেন এবিজি টেস্ট মেজার্স দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইন ইউর ব্লাড, আমার ব্লাডে কী পরিমাণে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আছে সেটা চেক করার জন্য কিন্তু আমি এবিজি অ্যানালাইসিসটা করা হয়ে থাকে। তারপরে বলতেছে ইট অলসো চেকস দ্য অ্যাসিডিটি অফ ইউর ব্লাড, আমার ব্লাডের অ্যাসিডিটিটাও আমি এইটার সাহায্যে কিন্তু পরিমাপ করতে পারি বা দেখতে পারি। এখন পিএইচ দেখেন, ব্লাডের পিএইচ কত 7.35 থেকে 45-এর মধ্যে থাকে, এটা নর্মাল। এবং পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এইগুলো দেখা হয়, এই প্যারামিটারগুলো দেখা হয়, তার লিস্ট PaO2 এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন অ্যালভিওলাই, ঠিক আছে। PaO2 এটার ফুল মিনিং হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যালভিওলাই, এটা কত থাকবে নর্মাল রেঞ্জ দেখেন 75 থেকে 100 মিলিমিটারস অফ মার্কারি আমরা এটা পাবো। তারপরে দেখেন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, যেটা সংক্ষেপে বলে PaCO2, এটা আমরা পাবো 35 থেকে 45-এর মধ্যে, এটা রেঞ্জ। বাইকার্বনেট দেখেন HCO3
22 থেকে 26 মিলি ইকুইভ্যালেন্টস পার লিটার আমরা পাবো। এবং অক্সিজেন স্যাচুরেশন দেখেন 95 থেকে 100%, এটা তো আমরা জানি। সো এগুলা আমরা এবিজি অ্যানালাইসিসের মাধ্যমে দেখতে পাবো। এরপরে 89-এ দেখেন আমরা আগেই বলে ফেলছি যে আমরা যে দেখি চোখে সেটার জন্য কোন নার্ভটা রেসপন্সিবল, সেটা হচ্ছে অপটিক নার্ভ, ঠিক আছে। সো এইটার এখানে ব্যাখ্যাও তেমন কিছু বলার নাই, এই জন্য আমি আর বললাম না। 90 দেখেন, 90-তে দেখেন দ্য স্টুল ডিসচার্জ ফ্রম অসমি ইজ কল্ড। অসমি হচ্ছে কি ইন্টেস্টাইনাল কোনো মনে করেন কোলন ক্যান্সার হয়েছে বা একটা কোনো সমস্যার কারণে কোলনটা বাদ দেওয়া হয়েছে এবং আপনার পেটে কিন্তু ব্যাগ লাগাই দেওয়া হবে এবং ওখান থেকে কিন্তু ডিসচার্জ হবে। সেই ডিসচার্জ যে অসমি সেটাকে বলা হচ্ছে ইফিউলেন্ট, ঠিক আছে। আপনারা নেটে গিয়ে একটু ছবি সার্চ দিবেন যে এই যে অসমি লিখে, তাহলে কিন্তু আপনারা ব্যাগগুলা দেখতে পাবেন, তাহলে আপনাদের আরও বুঝতে আরও বেটার হবে। এবং এখানে ওই একটা কথাই বলা আছে নোটে, আর বিস্তারিত কিছু দেওয়াও নাই। আচ্ছা, 91-এ দেখেন কি বলতেছে। 91-এ বলতেছে এ নার্স ইজ কেয়ারিং ফর এ হেড ইঞ্জুরি কোমাটোস পেশেন্ট। একজন পেশেন্টের হেড ইঞ্জুরি হয়েছে, সে কোমায় চলে গেছে। এখন উইচ ইন্টারভেনশন হি অর শি শুড ইমপ্লিমেন্ট টু প্রিভেন্ট ইনক্রিজ ইন্ট্রাকেনিয়াল প্রেশার। এখন ওই পেশেন্টের যাতে ইন্ট্রাকেনিয়াল প্রেশার না বাড়ে সেই জন্য সে কি করবে একজন নার্স। এখন এখানে মূলত হচ্ছে যেন না বাড়ে, এলিভেট দ্য হেড এন্ড অফ দ্য পেশেন্ট। মাথাটা, পেশেন্টের যে মাথা সেটা কিন্তু একটু স্লাইটলি উপরের দিকে দিতে হবে, তাহলে ইন্ট্রাকেনিয়াল প্রেশারটা আর বাড়বে না। কোমার ডেফিনেশনটা দেখেন দেয়া আছে এখানে যে কোমা ইজ এ স্টেট অফ প্রলং লস অফ কনসিয়াসনেস। একদম সহজ করেই লেখা আছে কোমাটা। কোমা হচ্ছে কি প্রলং লস অফ কনসিয়াসনেস, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন 4টা স্টেজ দেয়া আছে, যে স্টেজ 1-এ হচ্ছে আনরেসপন্সিভনেস, তারপরে স্টেজ 2-তে আর্লি রেসপন্সিভনেস, তারপরে স্টেজ 3-তে অ্যাজিটেশন অ্যান্ড কনফিউশন, স্টেজ 4-এ দেখেন এ হায়ার লেভেল অফ রেসপন্সিভনেস। তারপরে দেখেন হোয়াট ইজ দ্য বেস্ট পজিশন ফর প্লেস দ্য কমাটোস পেশেন্ট। কমাটোস পেশেন্টকে আপনি কোন পজিশনে রাখবেন সেটা দেখেন, বলছে সুপাইন রিক্লাইন্ড পজিশন উইথ রেজড লেগস, পাটা একটু উপরে থাকবে এবং কম্বিনেশন উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ অক্সিজেন সিমস ইফেক্টিভ ফর রিগার্ডিং কনসিয়াসনেস, এটাই বলতেছে। আর ইমিডিয়েট ম্যানেজমেন্ট দেখেন, কোমাটোস পেশেন্টের ইমিডিয়েট ম্যানেজমেন্টটা কি দেখেন, ইমিডিয়েট ম্যানেজমেন্ট বলতেছে এয়ারওয়ে ম্যানেজমেন্ট, অ্যাডিকুয়েট অক্সিজেনেশন, পসিবল মেকানিক্যাল ভেন্টিলেশন যেটা আইসিইউতে দেওয়া হয়, আদার্স অ্যাবনর্মাল সাইন সিমটম কালেক্টেড, যেমন দেখেন সাচ অ্যাজ ব্লাড প্রেশার, টেম্পারেচার, তারপরে each of those sample mundane task is essential for initial hours of care। তারপরে বলতেছে সে আরেকটা বলতেছে আলাদাভাবে যে হোয়াট ইজ দ্য বেস্ট পজিশন টু প্লেস এ কমাটোস পারসন। দেখেন এখানে বলা আছে যে সুপাইন রিক্লাইন্ড পজিশন, ওই উপরে যেটা দেওয়া ছিল সেটাই এখানে আবার দেওয়া আছে, এটা আলাদাভাবে এই আর কি। সো 92-তে দেখেন কি বলা আছে, 92-তে হচ্ছে ফলস সেন্সরি পারসেপশন, অর্থাৎ ভুলভাল একটা আছে বলবে হচ্ছে আরেকটা, যেমন এটাকে বলতেছে হচ্ছে হ্যালুসিনেশন, অর্থাৎ একটা মোটা সাপ, একটা মোটা দড়ি আছে কোথাও, সে যে মেন্টালি আপনার সিক পারসন সে এসে বলতেছে ওখানে একটা সাপ দেখছি, কিন্তু আসলে ওখানে হচ্ছে একটা দড়ি আছে মোটা। সো এইটা হচ্ছে বিভ্রম হওয়া, হ্যাঁ, দৃষ্টিভ্রম, সেটাকে আমরা বলতেছি হ্যালুসিনেশন। দেখেন নোটে বলা আছে হ্যালুসিনেশন ইজ এ ফলস সেন্সরি পারসেপশন দ্যাট ইজ দেয়ার হোয়েন ইজ নট, মানে ওখানে ওটা নাই, সেটা হ্যালোসিনেশন আর ভিজুয়াল আর অডিটরি বাট দে ক্যান অলসো বি অলফ্যাক্টরি অর গ্যাস্ট্রোটরি, ঠিক আছে। সো এখানে হ্যালোসিনেশনের 2টা টাইপ, একটা হচ্ছে বললাম যে ভিজুয়াল, যেটা সে বলবে যে ওখানে একটা দড়ি, ভিজুয়াল যেটা বললাম যে একটা মোটা দড়ি আছে সে বলবে সাপ, অর্থাৎ এটা চোখে দেখতেছেন, এটা হচ্ছে ভিজুয়াল হ্যালোসিনেশন। এবং যদি মনে করেন অডিওটরি বলতেছে যে আমি কারো আওয়াজ শুনতে পাচ্ছি, কেউ আমাকে ডাকতেছে, বাট ওখানে কেউ নাই, ওটা কানে শুনতেছেন, এই জন্য এটা অডিটরি হ্যালোসিনেশন, ঠিক আছে। আচ্ছা, আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এবার দেখেন ইনফ্লামেশন,
এখন দেখেন 93-তে ইনফ্লামেশন অফ দ্য টিস্যু সারাউন্ডিং দ্য নেইল ইজ কল্ড প্যারোনিসিয়া। এটা হচ্ছে আপনার নেইলের আশেপাশে যে সারাউন্ডিং টিস্যু আছে সেটার যদি ইনফ্লামেশন হয়ে যায় সেক্ষেত্রে এটা বলা হয়। এরপরে দেখেন 94-এ এক এক বইতে এক এক রকম দেওয়া, আমি এইটাই বেস্ট রেফারেন্স হিসেবে ধরে তারপরে এটাই উত্তরটা এবং এটাই হবে। আমি কয়েকটা বই দেখলাম অ্যান্সারটা। দেখেন অ্যামাউন্ট অফ প্রোটিন ইনটেক টু বি মেইনটেন ডিউরিং রেনাল ফেইলিওর। একজন রেনাল ফেইলার কিডনি ফেইলারের পেশেন্টের একদিনে কি পরিমাণ প্রোটিন ইনটেক করা লাগে সেটা হচ্ছে দেখেন 40 থেকে 60 গ্রাম পার ডে। এবং এখানে দেখেন আরও কিছু দেওয়া আছে যে প্রোটিন ইনটেক হচ্ছে কত, দেখেন নোটে দেওয়া আছে যে 0.6 থেকে 0.8 গ্রাম পার ডে ফর নন ডায়ালাইসিস ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট, অর্থাৎ যাদের ডায়ালাইসিস লাগে না তাদের। তারপরে হচ্ছে 1.0 থেকে 1.2 গ্রাম পার কেজি পার ডে ফর পেশেন্ট উইথ পেরিটোনিয়াল ডায়ালাইসিস, যাদের পেরিটোনিয়াল ডায়ালাইসিস বা হেমোডায়ালাইসিস প্রয়োজন হয়, উইথ 50% HBV অর্থাৎ হাই বায়োলজিক্যাল ভ্যালুর চেয়ে কম প্রোটিন, ঠিক আছে। আর অ্যাডভাইস তারপরে ডেইলি এনার্জি ইনটেক ইন ক্রনিক কিডনি ডিজিজ অ্যান্ড ESRD পেশেন্টস শুড বি 30 থেকে 35 কিলো ক্যালোরি পার কেজি লাগবে আইডিয়াল বডি ওয়েট। সো এটা জাস্ট মনে রাখলেই হবে। এরপর 95-এ দেখেন 95-এ বলতেছে মেথডস অফ ডায়রিয়াল ডিজিজ ট্রিটমেন্ট। ডায়রিয়াল ডিজিজ ট্রিটমেন্টের বেস্ট মেথড কোনটা, সেটা হচ্ছে ফ্লুইড দিতে হবে। এখন ডায়রিয়ার ক্ষেত্রে আমরা যে ORS দেই, দেখেন কি মেজার্স টু ট্রিট ডায়রিয়া। প্রথমে হচ্ছে রিহাইড্রেশন, তার ডিহাইড্রেশন হবে, তাকে রিহাইড্রেট করব কিভাবে, ওরাল ডিহাইড্রেশন সল্ট দিয়ে বা ORS দিয়ে। তারপরে জিঙ্ক সাপ্লিমেন্ট দিব, আর হচ্ছে রিহাইড্রেট উইথ ইন্ট্রাভেনাস ফ্লুইড যেন হাইপোভলিমিক শকে না চলে যায় সেই জন্য। সো এটা আপনারা আরেকটু সুন্দরভাবে পড়ে নেবেন নোটটা থেকে। আমি সংক্ষেপে চলে গেলাম। 96-এ দেখেন কি বলা আছে। 96-এ প্যানক্রিয়াটাইটিস ইজ ম্যানিফেস্টেড বাই প্যানক্রিয়াসের ইনফ্লামেশন। আমরা কিভাবে বুঝবো, যে টেস্টের মাধ্যমে যে তার সেরাম অ্যামাইলেজটা পরিমাণ কিন্তু বেড়ে যায়। দেখেন এখানে ডায়াগনস্টিক ফিচার অফ প্যানক্রিয়াটাইটিস কি কি ডায়াগনোস্টিস করা হয় প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে সেটা এখানে কিন্তু দেয়া আছে। দেখেন ব্লাড টেস্ট আছে, তারপরে হাই অ্যামাইলেজ যেটা আমরা MCQতে দেখলাম, তারপরে লাইপেজ লেভেল, ডাইজেস্টিভ এনজাইম মেড ইওর প্যানক্রিয়াস, তারপরে হাই ব্লাড গ্লুকোজ অলসো কল্ড ব্লাড সুগার, তারপরে হাই লেভেল অফ ব্লাড ফ্যাট কল্ড লিপিড, ঠিক আছে। তারপরে সাইন অফ ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন অফ বাইল ডাক্ট, তারপরে প্যানক্রিয়াস, গলব্লাডার অ্যান্ড লিভার। এখন প্যানক্রিয়াসের আপনার প্যানক্রিয়াটাইটিসের ক্লিনিক্যাল ফিচারটা দেখেন। প্রথমে সব বড় হাতের প্যানক্রিয়াস থেকে আমরা ম্যামোনিক্স বানাইছি, পেইন, পাইরেক্সিয়া অর্থাৎ হাই ফিভার, তারপরে হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্ট ফিচার্স, তারপরে এনে হচ্ছে নৌসিয়া, নার্ভাস সিস্টেম ফিচার্স, তারপরে সিতে হচ্ছে সার্কুলেটরি ফিচার্স, কার্ডিওভাস্কুলার ফিচার্স, আরে হচ্ছে রেসপাইরেটরি ফিচার্স অর্থাৎ রেসপাইরেটরি প্রবলেমগুলা, ঠিক আছে। ইতে হচ্ছে আই ফিচার্স, এতে হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশন ফাইন্ডিং, এসে হচ্ছে স্কিন ফিচার্স। এইগুলা হচ্ছে আমরা ম্যানিফেস্টেশনে পাবো। এরপরে বলতেছে দেখেন ফ্লুইড ওভারলোড হয়ে গেলে, আমার বডিতে মনে করেন যে অতিরিক্ত পরিমাণে আইভি ফ্লুইড ঢুকে গেছে, তখন কি হয়ে যাবে, তখন হচ্ছে হবে পালমোনারি এডিমা হয়ে যাবে, ঠিক আছে। পালমোনারি এডিমা কি, ফ্লুইড অ্যাকুমুলেশন ইন দ্য টিস্যু অর এয়ার স্পেস, আমার লাংসে যেটা, সেটা হচ্ছে আমার পালমোনারি এডিমা। এটাকে বলে হচ্ছে যে দেখেন হাইপার ভলিমিয়া, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে ফ্লুইড আমার বডিতে যখন থাকবে তখন সেটাকে বলা হয় হাইপার ভলিমিয়া। দেখেন বলতেছে অলসো নোন অ্যাজ ফ্লুইড ওভারলোড ইজ এ কন্ডিশন হোয়ার ইউ হ্যাভ টু মাচ ফ্লুইড ভলিউম ইন ইয়োর বডি। কমপ্লিকেশন দেখেন পালমোনারি এডিমা আছে, হার্ট ফেলার আছে, ডিলেড আউন্ড হিলিং, অর্থাৎ একটা কোনো ক্ষত চিহ্ন শুকাইতে বা এক সোজা বাংলায় ঘা শুকাইতে দেরি হয়, টিস্যু ব্রেকডাউন হয়ে যাবে, আর প্রবলেমস উইথ বাওয়েল ফাংশন যেমন কনস্টিপেশন বা ডায়রিয়ার মতো প্রবলেম কিন্তু হতে পারে। এরপর দেখেন 98-এ কি বলতেছে, আর এই সবগুলা বই কিন্তু আমাদের ফ্লোরেন্স
লাইসেন্সিং বুক থেকেই কিন্তু ব্যাখ্যা সহই পড়ানো হচ্ছে। আপনারা বইটা অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সরাসরি কল করে কিন্তু বইটা অর্ডার করতে পারেন এবং 3 দিনের মধ্যে কিন্তু বইটা আপনার বাসায় পৌঁছে যাবে হোম ডেলিভারির সাহায্যে। সো 98-এ দেখেন কমনেস্ট সাইড ইফেক্ট অফ কপার টি এবং দ্য ফলোয়িং, অর্থাৎ আপনি যে কপার টি ইউজ করতেছেন প্রেগনেন্সি প্রিভেন্ট করার জন্য সেটার কমন সাইড ইফেক্ট হচ্ছে ব্লিডিং হতে পারে। এবং এখানে দেখেন কপার টিটা কি বলতেছে, কপার টি ইজ জেনারেলি ইউজড অ্যাজ অ্যান ইন্ট্রাইউটেরিন কন্ট্রাসেপটিভ মেথড হুইচ টি শেপ, অর্থাৎ টি শেপের একটা ইন্ট্রাইউটেরিন আপনার ডিভাইস কিন্তু ইউটেরাসের মধ্যে প্ল্যান্ট করা হয় এবং এটা কিন্তু প্রেগনেন্সিটা প্রিভেন্ট করে। এটাই হচ্ছে মূল কথা। সাইড ইফেক্টের মধ্যে আছে ব্লিডিং, পেইন, পেলভিক ইনফেকশন, ইউটেরিন পারফোরেশন, একটোপিক প্রেগনেন্সি, অর্থাৎ ইউটেরাসের বাইরে যদি বাচ্চা ইমপ্লান্ট বেবি হচ্ছে করে গ্রো করে তখন সেটাকে বলি আমরা একটোপিক প্রেগনেন্সি। এবং এক্সপালশন পার্শিয়াল আর কমপ্লিট, অর্থাৎ আপনার এক্সপালশন বলতেছে আপনার প্লাসেন্টার কথা, ঠিক আছে, পার্শিয়ালও হতে পারে এবং কমপ্লিট হতে পারে, ঠিক আছে, এইটার কথা বলতেছে। এবং 99-এ দেখেন ফার্স্ট সাইন অফ ডিহাইড্রেশন হচ্ছে আপনার ডিহাইড্রেশন যদি বডিতে হয়ে যায়, আমি প্রথমে কোন সিমটমটা দেখতে পাবো যে থার্স্ট, আর হচ্ছে তৃষ্ণা লাগবে সেইটার, তাই না, থার্স্ট তৃষ্ণা লাগবে। এখন দেখেন মেইন সিমটম অফ ডিহাইড্রেশন, দেখেন এক্সট্রিম থার্স্টি, হ্যাভ ভেরি ড্রাই মাউথ, তার মাউথটা ড্রাই থাকবে, ব্রিদিং ফাস্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে এটাকে এক কথায় বলে ট্যাকিপনিয়া, ঠিক আছে, হ্যাভ এ ফাস্ট হার্ট রেট উইথ লো ব্লাড প্রেশার, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ট্যাকিকার্ডিয়া, আর একটা হচ্ছে কি হাইপোটেনশন। এরপরে হ্যাভ এ ফিভার, হ্যাভ লিটিল অর নো ইউরিন, অর্থাৎ আপনার অলিগুরিয়া হতে পারে, এবং বি ইরিটেবল আর ড্রোজি অর কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে। এইগুলা হলো আমার ডিহাইড্রেশনের মেইন ফিচারগুলা। এরপরে দেখেন 100-তে লাস্টেরটা দেখেন আমার হচ্ছে লিভার সিরোসিসের মূল কারণ কোনটা, মেজর কজ, সেটা হচ্ছে অ্যালকোহল অ্যাবিউজ, অর্থাৎ অ্যালকোহল ইনটেক করার ফলে এটা হচ্ছে। এবং প্রথমে লিভার সিরোসিসটা কি দেখেন, সিরোসিস অফ লিভার ইজ এ টাইপ অফ লিভার ড্যামেজ হোয়ার হেলদি সেলস আর রিপ্লেসড বাই স্কার টিস্যু, অর্থাৎ টিস্যু দেখবেন জায়গায় জায়গায় ফুলে গেছে। আপনারা যদি লিভার সিরোসিস লিখে নেটে সার্চ করেন আরও সুন্দরভাবে দেখতে পাবেন লিভারটার ছবি, নর্মাল আর লিভার সিরোসিসের লিভারের পার্থক্যটা দেখেন। দ্য লিভার ইজ আনএবল টু পারফর্ম ইজ ভাইটাল ফাংশন, এটা হলে লিভার কি তার ভাইটাল ফাংশনগুলো করতে পারবে না, যেমন মেটাবলিজম, প্রোডাকশন অফ প্রোটিন, ইনক্লুডিং ব্লাড ক্লটিং ফ্যাক্টরসেও কিন্তু লিভারের ভূমিকা আছে। তারপর ফিল্টারিং অফ ড্রাগ অ্যান্ড টক্সিন। এবার কমন কিছু কজ দেখেন লিভার সিরোসিসের, যে এক্সেসিভ ড্রিঙ্কিং অফ অ্যালকোহল, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ইনফেকশনের কারণেও হয়। আর হেপাটাইটিস তো আমরা জানি যে লিভারের ইনফ্লামেশন। আর কি বলছে, ফ্যাটি লিভার ডিজিজ, হ্যাঁ, ফ্যাটি লিভার দ্যাট ইজ কজড বাই ওবেসিটি অর ডায়াবেটিস। সো আমাদের ক্লাসটা আজকে পার্ট 4 এখানেই শেষ হচ্ছে, এবং আপনারা আরও ক্লাস চান কি না এরকম অবশ্যই কমেন্ট করে দিবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্টও থাকলোই। আশা করি আমাকে সাপোর্ট করবেন। সো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।